আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রজ্ঞাপন জারি। মেয়র হিসেবে ইশরাকের শপথে বাধা নেই, আদেশ হাইকোর্টের। রায়ে জনগণের বিজয় বললেন ফখরুল, আপিল করবেন রিটকারী। সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক। অবরোধে ৭ ঘন্টা পর শাহবাগ ছাড়ল ছাত্রদল। এবং আন্দোলনের ভারে দিনভর রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী। অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা দাবি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবিশির আলিজা। এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে এখন থেকে তদন্তকারী কর্মকর্তারা নিজ উদ্যোগে গ্রেপ্তার করতে পারবেন। এ সংক্রান্ত ক্ষমতা যুক্ত করে ২০১০ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালায় বড় ধরনের সংশোধন আনা হয়েছে। বৃহস্পতিবার সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য এম মহিতুল হক এনাম চৌধুরী এবং মোহাম্মদ শফিউল আলম মাহমুদের আদেশে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এএসএম রুহুল ইমরান প্রজ্ঞাপনটি জারি করেন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সহিংসতা এবং বিশৃঙ্খলায় প্রাণ রক্ষায় ৬২৬ জন নাগরিক বিভিন্ন সেনানিবাসে সাময়িক আশ্রয় নেন। মানবিক বিবেচনায় তাদের আশ্রয় প্রদান করে সেনাবাহিনী, যাদের অধিকাংশই ১ থেকে ২ দিনের মধ্যে ফিরে যান। ৫ জনকে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়। বিভ্রান্তিকর প্রচার রোধে সেনাবাহিনী পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। বাহিনীটি জানায়, উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না। সকলকে বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, জসিম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে পুনরাদেশ না দেয়া পর্যন্ত রুহুল আলম সিদ্দিকী দৈনন্দিন কাজ পরিচালনা করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে পান জসিম উদ্দিন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বলেন, উচ্চ আদালতে নির্দেশনার পরও শপথ নিয়ে বিলম্ব করা হলে আদালত অবমাননা হবে। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী আইনজীবী। বাকিটা জানাচ্ছেন কাজী পাপ্পু। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। সেখানে আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে হেরে যান বিএনপি ইশরাক হোসেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক। ৫ আগস্ট পরবর্তী সময় সেই আবেদন সংশোধনে এনে নিজেকে বিজয়ী ঘোষণা করার আবেদন করেন তিনি। তা মঞ্জুর করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এবছরের ২৭ এপ্রিল ইসি প্রকাশিত গেজেটের মেয়র হিসেবে উঠে আসে ইশরাক হোসেনের নাম। গেল ১৪ মে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা ২ দিনের শুনানি শেষে বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট। এদিন আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। বহুল আলোচিত রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। নির্বাচন গেজেট করেছে, গেজেট ৩০ শপথ হবে ল, এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে এবং আদালত আরও অনেক বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। শপথ পড়ানোর ক্ষেত্রে বিলম্ব হলে আদালত অবমাননা হবে বলে সতর্ক করেন আইনজীবীরা। যে উপদেষ্টা আছেন, যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে
নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম। আমরা আপিল ফাইল করার চেষ্টা করব এবং আমরা সংশ্লিষ্ট যে রেসপন্ডেন্ট ছিলেন তাদেরকে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের লয়ার সার্টিফিকেট দিয়ে আমরা বিষয়টি জানিয়ে দেব যে আমাদের ক্লায়েন্টের থেকে ইনস্ট্রাকশন আছে, আমরা মহামান্য আপিল বিভাগে যাব। তিনি বলেন আপিল হলে বিচারাধীন বিষয় হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর সুযোগ থাকবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভরশীল তারা এই শপথটির আয়োজন করবে কিনা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইশরাকের শপথের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাকের শপথ না পড়ানো রিট খারিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রায়ে জনগণের বিজয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের বিজয় হলো। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। রাজনৈতিক সংকট কাটাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো দূর করবার একটাই মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত একটি রোড ম্যাপ ঘোষণা করা। এদিকে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যের সমালোচনা করে বক্তব্য প্রত্যাহার সহ তার পদত্যাগ দাবি করেন তিনি। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতিমান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই, এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। সাংবাদিকদের এক প্রশ্নে রুহুল কবির রিজভী মেয়র হিসেবে ইশরাকের শপথ নিয়ে হাইকোর্টের আদেশের ইতিবাচক প্রতিক্রিয়া জানান। আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার কাকরাইল মোড়ে আন্দোলন স্থলে এসে তিনি এ ঘোষণা দেন। এদিকে মেয়রের শপথ না পড়ানো নিয়ে করা রিট খারিজ হয়ে যাওয়ার খবরে উল্লাস করেন ইশরাকের সমর্থকরা। বুধবার সকাল থেকে তারা কাকরাইলে অবস্থান নেন এবং সারা রাত বিক্ষোভ করেন, যা বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। ৭ ঘণ্টা পর রাজধানীর শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টাল মোড় ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর ব্যস্ততম ও 2 মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিকেল 5টার দিকে সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবিতে এদিনের মতো অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। এদিন সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এই সময় নানা স্লোগানে সাম্য হত্যার বিচার দাবি করেন তারা। যে ভিসির আন্ডারে পরপর 2টো খুন হয়ে গেল 9 মাস পর, সেই ভিসির পদত্যাগ আমরা চাই। ছাত্রদল নেতাদেরকে টার্গেট করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যা ইতিমধ্যে আমরা অনেক তথ্য উপত্য দিয়ে আপনাদেরকে জানিয়েছি। সাম্য হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করা। পরে ছাত্রদলের একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নেয়। সাম্যের হত্যাকাণ্ড নিয়ে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করছি এটি একটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে কোনো একটা কুচক্রী মহলের মাধ্যমে হয়েছে। ওনারা অবহেলা করছে, অবহেলা না করলে এতগুলো দিন পার হয়ে গেল, ওনারা এখন পর্যন্ত কিছুই জানে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোতেও আমরা ব্যাপকভাবে অবহেলা এবং বিভিন্নভাবে বিলম্ব কার্যক্রম দেখছি, যা আমাদেরকে খুবই হতাশ করেছে। দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং
আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশক্তি নিয়োগ করে হলো এটি একটা সুরাহা করতে হবে। তা না হলে দেখেন এটি দ্বারা সাধারণ জনগণের নিকট কী মেসেজ যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তার বিচারে সুনিশ্চিত হচ্ছে না, তাহলে রাষ্ট্রের নাগরিক যারা রয়েছে তাদের পরিণতি কী হতে পারে, এবং সামনে আরও অনেক সংকট রয়েছে। এই সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। তারপরও যদি পুলিশ বাহিনীর যদি এই ধরনের দুর্বলতা স্পষ্ট হয় তাহলে রাষ্ট্রের নাগরিকরা কোথায় যাবে? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আন্দোলনের ভারে দিনভর তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে নাকাল হয় নগরবাসী। এতে বেশি বিপাকে পড়েন কর্মজীবী মানুষ এবং অ্যাম্বুলেন্সের রোগী ও নারী শিশুরা। এই নিয়ে প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। মানুষকে জিম্মি করে রাজপথে আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও দাবি করেন তারা। পরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ ছাড়লে সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক হয়। রেজা খানের রিপোর্ট। বর্তমানে দাবি দেওয়া বাস্তবায়ন ও আন্দোলনের নগরী হয়ে উঠেছে রাজধানী ঢাকা। যে কোনো ইস্যুতেই রাজপথ দখলে নিয়ে সরকার ও মানুষকে জিম্মি করা যেন নিয়মে পরিণত হয়েছে। দিনের পর দিন এমন যন্ত্রণায় দেয়ালে ঠেকে গেছে নগরবাসীর পিঠ। বৃহস্পতিবার এ কষ্টের মাত্রা আরও প্রকট হয়। রাজধানী জুড়ে তীব্র যানজটে দিশেহারা মানুষ। খুব ভোগান্তি, এটা তো কষ্ট, জনসাধারণ আমাদের মতো মানুষের কষ্ট। দাবি দেওয়া তো নির্দিষ্ট একটা জায়গায় তারা করা উচিত, হ্যাঁ, যেখানে জনসাধারণ বা যানবাহন অন্য কোনো কিছু না চলে। যানজটে বেশি বিপাকে পড়েন অ্যাম্বুলেন্সে আটকা পড়া রোগীরা। কখন হাসপাতালে পৌঁছাবেন তা নিয়ে অনিশ্চয়তায় থাকেন স্বজনরা। তীব্র গরমে যানজটে সীমাহীন কষ্টে ভোগেন নারী ও শিশুরাও। বসে রয়েছে জামে, খুব অসুবিধা, স্যারে ফোন দিতেছে, স্যার থাকবে না বলতেছে। আমার মা অনেক কষ্ট করতেছে, আমার অনেক কষ্ট। স্যার আমাদের এরকম তো অসুবিধা হলে তো সবারই অসুবিধা এরকমই। এ নিয়ে প্রশাসনের তেমন কোনো তৎপরতা চোখে না পড়ায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। পুরো শহরটাকে অলস বানিয়ে ফেলাইছে। এরা ওইখানে বসবে, বসিয়া পুরো আন্দোলন রোডঘাট বন্ধ। প্রশাসন তো কিছু কবে না, ওইরকম ভাবে কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না, বা আমরাও ওরকম কোনো এখনো সফল পাচ্ছি না। মানুষকে রাজপথে জিম্মি করে রাজনৈতিক বা গোষ্ঠী স্বার্থ হাসিলের এই প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপেরও দাবি করেন তারা। আমরা তো জিম্মি, এখন আমরা দেখা গেছে যে কোনো, আমরা তো পলিটিক্স করি না। প্রতিদিনে স্যার যেদিকে ঢুকবেন আপনার ওইদিকে দুর্ভোগ, এই মিছিল মিটিং মনে করেন। সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিতে কার্যকর ব্যবস্থাও চান নগরবাসী। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকার সড়কে বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি চালিত রিকশা। অলিগলি ছাড়িয়ে এখন এগুলো দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রধান সড়ক। বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলা এসব অটোরিকশার কারণে সড়কে বেড়েছে বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে একসময় স্থবির হয়ে পড়বে ঢাকা। রাজধানীতে অটোরিকশা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। রাজধানীর ব্যস্ততম প্রধান সড়ক মিরপুর 10। বাধাহীনভাবে চলছে অটোরিকশা। নিয়মের কোনো তোয়াক্কা নেই চালকদের। মূল সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দ্রুতগতির যানবাহন পড়েছে বেকায়দায়। শুধু মিরপুর 10ই নয়, পুরো রাজধানীর সব সড়কের চিত্র এখন এমনই। বুয়েটের এক পরিসংখ্যান বলছে, রাজধানীর সড়কে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত 2000 ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। ঢাকায় কয়েক মাসে অটোরিকশা বেড়েছে 4 লাখ, আগে থেকে আছে আরও 2 লাখ। ট্রাফিক পুলিশের তৎপরতাও এসব অটোরিকশা রাশ টানতে পারছে না। ক্ষণিকের জন্য 2-1টি সড়কে অভিযান চললেও চালকের কাছে তা যেন ডাল ভাত। পোলপট্টি দিয়ে আসছি জ্যামের কারণে ভাবছিলাম ওই দিক দিয়ে ঘুরে চলে যাব, কিন্তু মেন রাস্তায় আসি নাই, কিন্তু এদিক দিয়ে যাওয়ার পথে স্যাররা ধরছে। এদিকে আসি না, আমি প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার নিতেছি, স্যারে ধরে চাবি নিয়ে নিয়েছি। সড়ক নিরাপদ রাখতে অবৈধ এসব অটোরিকশার শৃঙ্খলা নিশ্চিত রাখার দাবি জানান সাধারণ মানুষ। প্রত্যেক দিনই দেখি যে কোথাও না কোথাও অটোরিকশা ফুটপাতের মানুষজনের গায়ে ধাক্কা দিচ্ছে বা হুন্ডা ধাক্কা লাগতেছে। সো অটোরিকশার জন্য সাধারণ পথচারীদের
সবচাইতে বড় সমস্যা হচ্ছে, কারণ তারা হাঁটতে পারতেছে না। গতি লিমিটেশন নিয়ে চালায় না, অ্যাক্সিডেন্ট হয়, যানজটের সৃষ্টি হয়। অটোরিকশাগুলো বেপরোয়াভাবে চলাচল করে, সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময় দেখা যায় দুর্ঘটনার শিকার হচ্ছে। অটোরিকশার দৌরাত্ম্যের জন্য ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা এবং বিআরটিএ সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায় দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। চাইলেই আমরা রাতারাতি এই লক্ষ লক্ষ অটোরিকশা আসলে বন্ধ করতে পারবো না। আমাদের কৌশলী হয়ে রিভার্স গিয়ারে কিভাবে সংখ্যা কমানো যায় সেই চেষ্টাটা করতে হবে। এবং আমি মনে করি যে আসলে আমাদের কিছু নীতিমালা অতি দ্রুত তৈরি করা সম্ভব। প্রথম যেটা নীতিমালা দরকার সেটা হচ্ছে আসলে এদের স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন কী হবে। সমস্যাটা হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যে লোকাল গ্যারেজগুলি আছে, সেখানে যারা কারিগর আছে তারা তাদের নিজের মতন ইচ্ছা মতন কিন্তু এই অটোরিকশাগুলি তৈরি করছে। এর ভিতরে যে বিজ্ঞান থাকার কথা সেই বিজ্ঞানটা আসলে নাই। বুয়েটের গবেষণা বলছে ঢাকায় 18 ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত রিক্সা। যানজট আর দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় ব্যাটারি চালিত অবৈধ রিক্সা বন্ধে নানা উদ্যোগ কেন সফল হচ্ছে না সেটিও একটি প্রশ্ন। এত গতিতে চলছে কিন্তু এই গতি নিয়ন্ত্রণে যে মেকানিজম আসলে থাকার কথা, ব্রেকিং সিস্টেম যেটা থাকার কথা সেটা তো সেখানে নাই। হাতে চাপা ব্রেক, সেটা দিয়ে তারা 40-50-এর একটা বাহন তৈরি করে ফেলছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2008 সালের হলফনামায় এবং আয়কর নথিতে গড়মিলের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক। সম্পদ গোপন এবং অসত্য তথ্য দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনকে আইনি পদক্ষেপের সুপারিশ করে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিকেলে এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান জানান, 6.50 একর সম্পত্তির তথ্য দিলেও শেখ হাসিনার প্রকৃত মালিকানা ছিল 28.411 একরের। এছাড়া শুল্কমুক্ত কোটা ব্যবহার করে বেনামে বিলাসবহুল গাড়ি আমদানির প্রমাণও মিলেছে তার বিরুদ্ধে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ চায় বিএনপি। সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া দুটো একই সঙ্গে চলতে পারে বলেও মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বিতর্কিত কয়েকজন উপদেষ্টার কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে তাদের পদত্যাগও দাবি করেন এই বিএনপি নেতা। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। বাংলাদেশের সীমান্ত জেলা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন অব্যাহত রয়েছে। সমান তালে চলছে পুশ ব্যাকও। 4 থেকে 7 মে বাংলাদেশের 5টি জেলা দিয়ে ভারত থেকে 167 জনকে পাঠানো হয়েছে বাংলাদেশে। এসব ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে বাংলাদেশে পুশ ইন যেন থামছেই না। বুধবার মধ্যরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে 11 জনকে পুশ ইন করে বিএসএফ। এদের মধ্যে 7 জন নারী ও শিশু 4 জন। ভারত থেকে আমাদের বাংলাদেশে কিছু নাগরিককে পুশ ইন করেছে। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। এছাড়া ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে বাংলাদেশি 24 নাগরিককে পুশব্যাক করেছে বিএসএফ। বুধবার মধ্যরাতে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে 12 জন ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুশব্যাক করা হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল। ইউনো তত্ত্বাবধানে আমাদের হেফাজত আছে, কিন্তু তাদের রাখার জায়গা নেই। এই 12 জনকে আনা হয়েছে হরিয়ানা রাজ্য থেকে। গতকালকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদেরকে হরিয়ানা রাজ্য 12 জনকে আনা হয়েছে। তাদের সাথে আরো প্রায় 140 জন একই প্লেনে করে আনা হয়েছিল গতকালকে এই ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ফেনীর বিভিন্ন বর্ডারে তাদেরকে নামায় দেওয়া যায়।
তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানে তাদেরকে পুশ ইন করার জন্য মূলত আনা হয়। এদিকে ভোরে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে নারী শিশু সহ ১৩ জনকে পুশিন করার সময় ৬০ বিজিবি টহল দল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং ৭ জন শিশু রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের আপিলের প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চে এই শুনানি শুরু হয়। ১৪ মে হাইকোর্ট জোবায়দা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। জোবায়দা রহমানের আইনজীবীরা মনে করেন মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান খালাস পাবেন। নেক্সট সেশন হ্যাজ বিন ফিক্সড অন মানডে এট 2। এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে 27(1)(109-এ, বাট তার এগেনস্টে চার্জ হয়েছে 26(2) এবং 27(1) ধারা দুর্নীতি দমন আইনের রেড উইথ 109। এই মামলায় শুধু জোবায়দা রহমান একা না, তারেক রহমান সাহেব এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়নি। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলেরুজ্জামানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 19-এর 6 দফা মোতাবেক বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলেরুজ্জামানকে তার পদ থেকে অপসারণ করেছেন। খন্দকার দিলেরুজ্জামান 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। 2020 সালের 30 মে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন। সাতক্ষীরার বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোলাপ খাস এবং হিমসাগর আম। স্থানীয় চাহিদা মিটিয়ে এই জেলার আম যাচ্ছে দেশের বাইরেও। ফলে আম বাগানগুলোতে মালিক শ্রমিকদের ব্যস্ততা। তবে আমের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি ব্যবসায়ীদের, যদিও কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। আব্দুল জলিলের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। চলতি বছর সাতক্ষীরায় আমের বাম্পার ফলন হওয়ায় বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ইতোমধ্যে বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোলাপ খাস, হিমসাগর। এছাড়াও 27 মে ল্যাংড়া আর 5 জুন আম্রপালি আম ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসন। গাছ থেকে আম ভাঙা, প্যাকেটজাতকরণ, ট্রাক বোঝাই থেকে শুরু করে নানামুখী কর্মযজ্ঞে মেতে উঠেছে শত শত মৌসুমী শ্রমিক। এতে চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আমের আবাদ হয়েছে 4135 হেক্টর জমিতে। 800 থেকে 2400 টাকায় বিক্রি হচ্ছে প্রতি মন আম। তবে বাগান মালিকদের দাবি, ন্যায্য দাম পাচ্ছেন না তারা। আম এই কালার আম 2000 টাকা মন, কৃষিরা পয়সা পাচ্ছে না। আমের দাম আছে অনেক কম, কারণ আম ভাঙার ডেট অনেক পিছাই দিছিল। আম গাছে পেকে পড়ে যাচ্ছে, আমের বাজার এই কারণে খুবই কম। এবছর আম হিসাবে আমের দাম কম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলন হয়েছে, দামও পাচ্ছেন ভালো। আর এবছর 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হবে জানিয়েছে কৃষি বিভাগ। আশা করছি দেশে এবং বিদেশে এই আম রপ্তানি হবে। আমাদের কৃষকগণও এই সাথে লাভবান হচ্ছে, যেহেতু বাংলাদেশের অন্য কোথাও এই আম সংগ্রহ শুরু হয়নি। এই বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 70,000 মেট্রিক টন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নাব্য সংকটে পাবনার বড়াল নদী। কলকারখানার বর্জ্যে আর দখলদারদের থাবায় দিন দিন হারাচ্ছে নাব্যতা। নদীটির স্বাভাবিক প্রবাহ ফেরাতে দখলদার উচ্ছেদের পাশাপাশি খননের দাবি স্থানীয়দের। প্রকল্প পাশ হলেই খনন কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। রাজশাহী জেলার চারঘাট থেকে পাবনার ফরিদপুর পর্যন্ত মোট 220 কিলোমিটার বড়াল নদী। এর মধ্যে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় প্রায় 43 কিলোমিটার।
নদীটির সাথে জড়িয়ে আছে এখানকার মানুষদের হাজারো স্মৃতি, কিন্তু কালের বিবর্তনে খরস্রোতা বড়াল নদী এখন মৃতপ্রায়। নদীর সাথে অনেক স্মৃতি আছে, ছোটবেলায় মাছ ধরতাম, নদীতে ইলিশ আসতো, সময় এখানে সাঁতার কাটতাম, গোসল করতাম নদীতে, নদীর পানি আমরা খাইতামও। আমরা প্যাসেঞ্জার নিয়ে গেছি, যাত্রী নিয়ে গেছি, মালামাল নিয়ে গেছি, লোকজন চলাফেরা করছে এখানে। নৌকো আসতো, ট্রলার আসতো, আসার পর এখানে সাইডে একটা গোডাউন, কয়েকটা গোডাউন আছে, আসে মালামাল নামতো। নদী বেষ্টিত অঞ্চলের মানুষদের জীবন জীবিকা ছিল বড়াল নদীকে ঘিরেই, কিন্তু যত্রতত্র ব্যবহার, ময়লা আবর্জনা ফেলা এবং অবৈধ দখলের কারণে বিলুপ্তির পথে নদীটি। তার মধ্যে সব বাদ দিছে মানুষ, জায়গায় জায়গায় বাদ দিয়ে মানুষ আটকায় মাছের আবাদ করতেছে, এই কারণে নদী মারা গেছে। ব্রয়লারের খামার, এই লেয়ারের খামার করিয়ে নদী একবার দূষিত হয়ে গেছে, মাছ টাছও কিছু মনে করেন যে থাকে না, সব মরে টরিয়ে যায়। আবার নতুন করে খনন করলে পারে পানিটা চলাচল থাকবে, তখন আবার নৌকা চলাচল হবে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, বড়াল নদী খননের জন্য 2018 সালে সার্ভে করা হয়েছে। যদি প্রকল্পটি পাস হয় তবে খনন কাজ শুরু করা হবে। প্রকল্পটি যদি পাস হয় তাহলে খনন কাজ ধরা আছে, খনন কাজ করলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে এবং সর্বোপরি যে সমস্যা আছে সেটা সমাধান করা সম্ভব হবে। মিলস কারখানার বর্জ্য না ফেলে অবৈধ দখলমুক্ত করে নদীটি খনন করার দাবি নদী পাড়ের হাজারো মানুষের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি দূতাবাসের এক দম্পতিকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে মার্কিন পুলিশ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটন ডিসির ডাউনটাউনে ইহুদি জাদুঘরের সামনে স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে বেরিয়ে আসেন এক দম্পতি। হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়, এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, হামলায় জড়িত সন্দেহে ইলিয়াস রদ্রিগেজ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডোনান এ ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাস বলে মন্তব্য করেছেন। এক্স পোস্টে তিনি বলেন, কূটনৈতিক এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতিসাধন রেড লাইন অতিক্রম করেছে। অন্যদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় থামছে না মৃত্যুর মিছিল। প্রতিরাতে নৃশংস তাণ্ডবে বাড়ছে প্রাণহানি। সবশেষ 24 ঘণ্টায় স্থল ও বিমান হামলায় প্রাণ হারিয়েছে আরও 93 ফিলিস্তিনি। আহত হয়েছে 250 শতাধিক। 18 মাসের বেশি সময় ধরে চলা বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 53,650। ওদিকে পশ্চিম তীরের জেনিন আশ্রয়কেন্দ্র পরিদর্শনকারী বিদেশি কূটনৈতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে, তবে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় হামলা বন্ধ হবে না। এদিকে ইসরায়েল অনুমতি দেয় প্রায় 11 সপ্তাহ পর গাজায় 100টির মতো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, তবে তা ঠিকঠাক মতো নিরন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। ইনজুরিতে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন টাইগার এই ওপেনার সৌম্য সরকার। তার পরিবর্তে নতুন করে স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পিঠের চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি সৌম্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। 29টি টি-20 ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা মিরাজ বর্তমানে পিএসএল-এ লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন। পিএসএল শেষ হওয়ার পর তিনি লাহোরে বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের 25 মে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। পিএসএল-এ এবারে নিলাম থেকে শুরুতে দল পেয়েছেন 3 বাংলাদেশি ক্রিকেটার, পরে এই তালিকায় যোগ হয়ে আরও 2 নাম। মজার বিষয় হচ্ছে, এক দলই ডাক পেয়েছেন জাতীয় দলের 3 সতীর্থ। লাহোর কালান্দার্সের চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান এবং রিশাদ হোসেন।
পিএসএল এর মাঝ পথে সাকিব এবং প্লে অফের আগে মিরাজকে দলে নেয় তারা। অন্যদিকে পেশোয়ারের জার্সিতে নাহিদ রানার মাঠে নামাই হয়নি। আর লিটন করাচি কিংস শিবিরে যোগ দিয়েও অনুশীলনে চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান। ফুটবল 2025 সালের ক্লাব বিশ্বকাপের জন্য একটি বিশেষ ট্রান্সফার উইন্ডোর ঘোষণা দিয়েছে ফিফা, যা চলবে আগামী 1 থেকে 10 জুন পর্যন্ত। ফিফার ঘোষিত এই 10 দিনের ট্রান্সফার উইন্ডোর ফলে ক্লাব বিশ্বকাপে খেলা দলগুলো নতুন করে তাদের দল গোছাতে পারবে। 10 জুন বন্ধ হওয়ার পর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শুরু হবে 16 জুন, যা চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে গ্রুপ পর্ব শেষ হওয়ার পরও ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো 27 জুন থেকে 3 জুলাইয়ের মধ্যে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। তবে এই সুযোগ থাকবে সীমিত সময়ের একটি ইন কম্পিটিশন উইন্ডোর আওতায়। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই অভ্যুত্থানে সেনানিবাসে আশ্রয় পাওয়াদের তালিকা প্রকাশ। মেয়র হিসাবে ইশরাকের শপথে বাধা নেই, আদেশ হাইকোর্টের। রায়ে জনগণের বিজয় বললেন ফখরুল, আপিল করবেন রিটকারী। সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক। অবরোধে 7 ঘন্টা পর শাহবাগ ছাড়ল ছাত্রদল। এবং আন্দোলনের ভারে দিনভর রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী। অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা দাবি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।